ত্রিপুরার আপকামিং অর্থাৎ পরবর্তী বিধানসভা যে অধিবেশন সেটা শুরু হচ্ছে 10ই জানুয়ারি থেকে। এবারে বিধানসভা অধিবেশনে অনেকগুলা ইস্যু কিন্তু স্থান পাবে, বিশেষ করে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, যেখানে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আন্দোলন বা প্রটেস্ট, সেটা কিন্তু বিধানসভায় এবার স্থান পাচ্ছে, কারণ এটা একটা বিরাট বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। তাছাড়া বর্তমানে যে ত্রিপুরার বিভিন্ন দপ্তরের নিয়োগের যে বিজ্ঞাপন বা নিয়োগের যে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো হয়েছিল সেগুলা বাস্তবায়ন বিষয়ে কিন্তু একটা উল্লেখযোগ্য বক্তব্য থাকবে এবারে ত্রিপুরা বিধানসভায়। নতুন নতুন চাকরির যে খবর বা নতুন যে চাকরির যে নিউজ সেটাও কিন্তু এবারে ত্রিপুরা বিধানসভা অধিবেশনে উঠে আসছে। অর্থাৎ এবারে বিধানসভা অধিবেশন ত্রিপুরা বেকার চাকরিরত সেই ভাই বোনদের জন্য যতটা গুরুত্বপূর্ণ, ততটা ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ, যারা কেন্দ্রীয় হারে ডিএর জন্য ওয়েট করছে বা নিয়মিতকরণের জন্য ওয়েট করছে কিংবা ফিক্সড পেতে বঞ্চনায় বসে আছে। তবে গভর্নমেন্ট বর্তমানে একটা পজিটিভ ওয়েতে চলছে। বিশেষ করে আমরা দেখেছি টিআরবিটির মাধ্যমে কিছু নতুন বিজ্ঞাপন এসেছে, টিপিএসসির মাধ্যমে ইন্টারভিউ বা যে টিপিএসসি প্রসেসগুলো আছে তা খুব শীঘ্রই শেষ করার পরিকল্পনা নিয়েছে, এবং আমাদের যে অন্যান্য দপ্তরের নিয়োগ প্রক্রিয়াগুলি আছে সেগুলি কোথায় আছে, কী পজিশনে আছে, সেটা কিন্তু আমরা মুখ্যমন্ত্রী তদারকি করছে এবং সব কিছু খুব সঠিক সময়ে সঠিকভাবে শেষ করার জন্য চিন্তা ভাবনা করছে। বর্তমানে একটা মিটিং অলরেডি হয়ে গেছে, 10 তারিখ যে বিধানসভা অধিবেশন বসবে সেখানে সরকারি দল বা সরকার বিরোধী দল যারা ছিল, বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সহকারে ত্রিপুরা যে বরিষ্ঠ মন্ত্রিসভার সদস্য রতনলাল থেকে শুরু করে সুশান্ত চৌধুরী থেকে শুরু করে কল্যাণী নায়ক যারা বিধায়ক আছে বা ত্রিপুরা বিধানসভা অধ্যক্ষ আছে বর্তমানে বিশ্ববন্ধু সেন, সবার সাথে কিন্তু একটা অলরেডি একটা বৈঠক হয়ে গেছে যে 10 তারিখের যে বিধানসভা অধিবেশন তাকে কীভাবে সাকসেসফুল করা যায়, সেই বিধানসভা অধিবেশনে নতুন কিছু বিল কীভাবে পাস করা যায়, নতুন কিছু কাজ কর্মকাণ্ড কীভাবে পাস করানো যায়, যাতে ত্রিপুরার বেকারদের কর্মসংস্থানের পথ সৃষ্টি হয়, যাতে ত্রিপুরার চাকরিজীবী বা যারা বঞ্চিত কর্মচারী আছে তাদের সাথে বঞ্চনার কিছুটা অবসান হয়। 10ই জানুয়ারি ডেটটা খুবই সুখবর একটা ডেট, কারণ ওই দিনে রাজ্য যে বিধানসভা এটা সর্বশেষ অধিবেশন বলা যেতে পারে এই বছরে। এরপরে যে অধিবেশনটা হবে তাই থেকে এটা বাজেট হয়ে যাবে, 2025-26 বাজেট অধিবেশন হয়ে যাবে এটা মার্চ মাসের দিকে বা ফেব্রুয়ারির লাস্টে। তাহলে আমরা ধরে নিচ্ছি এই ফিনান্সিয়াল ইয়ারে এটা লাস্ট বাজেট অধিবেশন, তাই এই বাজেট অধিবেশনে কিছুটা চমক থাকছে। আমরা দেখেছিলাম গত বছরে এই সময় বাজেট অধিবেশনে ত্রিপুরা কর্মচারীদের জন্য ডিএর ব্যাপারে ঘোষিত হয়েছিল। আমরা দেখেছি এর আগের যে বাজেট অধিবেশন যেটা হয়েছিল সেখানে ত্রিপুরার যে জেআইবিটি গ্রুপ ডির বিশেষ করে অফার এবং মেরিট লিস্ট প্রকাশের একটা সিদ্ধান্ত হয়েছিল বাজেট অধিবেশনের ঠিক 2-3 দিন আগে, অর্থাৎ বাজেট অধিবেশনে আমরা বলতে পারি। তাহলে এবার বাজেট অধিবেশন অনেকগুলো চমক থাকছে। এখানে যে সেক্টরের থেকে যে খবরটা দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে 10ই জানুয়ারি থেকে রাজ্য বিধানসভার ষষ্ঠ অধিবেশন বসবে। এখানে ত্রয়োদশতম রাজ্য বিধানসভা অধিবেশন শুরু হতে যাচ্ছে 2025 সালে 10ই জানুয়ারি। ভারতীয় দণ্ডবিধি বা সংবিধানের 134 অনুচ্ছেদ 1 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আগামী 10ই জানুয়ারি ত্রিপুরা 2025 সালের সকাল 11টায় নিউ ক্যাপিটাল কমপ্লেক্স বিধানসভা ভবনে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভা অধিবেশন আহ্বান করেছেন। এটা মাননীয় রাজ্যপাল আহ্বান করেছেন এই বিধানসভা বা আহ্বান করেছেন যেটা বলা হয়। ত্রিপুরা বিধানসভা সচিবালয় থেকে এই তথ্য বা এই খবরটা কিন্তু জানানো হয়েছে, এবং প্রত্যেকটা নিউজ চ্যানেল প্রত্যেকটা পত্রপত্রিকা এই বিষয়ে অলরেডি আর্টিকেল উঠে গেছে যে 10 তারিখ ত্রিপুরা বিধানসভা অধিবেশন বলছে, আর বিধানসভা অধিবেশনে অনেকগুলো টপিক বা অনেকগুলো জিনিস কিন্তু আলোচিত হতে পারে। বিশেষ করে বর্তমান সময়ে শীতকাল অনুষ্ঠানে বিরোধীরা হয়ে এক সুর চড়বে, একটা সুর যে চড়বেন এটা স্বাভাবিক। বিশেষ করে সেন্ট্রাল যে ইস্যু যেটা অমিত শাহ সেন্ট্রাল মিনিস্টার নিয়ে যে ইস্যুটা ছিল আহমেদ করে, সেই ইস্যুটা তো সেখানে থাকবে। বনমিত্র কর্মচারীরা যে সিপাহী গেটের সামনে ফাইটে বসেছিল, আন্দোলন বসেছিল, সেই আন্দোলনটা তো থাকবে। সমকাজে সমবেতন দেওয়া হচ্ছে কিনা সেটা থাকবে। এবারে ত্রিপুরা অনিয়মিত কর্মচারীদের ডাটা কেন নিয়ে যাওয়া হচ্ছে, তাদের ডাটা দিতে কী করা হবে, কেন সবাই নাম দিয়ে দেওয়া হচ্ছে, সরকারি কোনো সঠিক পরিকল্পনা আছে কিনা নিয়মিতকরণ বা সমকাজে সমবেতন, সেটা ত্রিপুরা বিধানসভা অধিবেশনে থাকার সম্ভাবনা প্রবল। কারণ বিধানসভা অধিবেশন ঠিক পাককালে কিন্তু সমস্ত তথ্য কিন্তু বিভিন্ন দপ্তর থেকে ডিডিওর মারফত ফিনান্স ডিপার্টমেন্ট নিচ্ছে, যাতে একটা কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া যায়। তাছাড়া ফিক্সড পে কর্মচারীদের জন্য একটা গুড নিউজ তো এখানে আছেই। অর্থাৎ সব কিছু মিলে এবার ত্রিপুরা বিধানসভায় অনেকটা শোরগোল হবে, অনেকটা মানে হট্টগোল হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ বিরোধীরা মানে কিছুটা স্ট্রং পজিশনে আস্তে আস্তে আসছে, সরকারকে কোশ্চেন করতে শিখছে বা সরকারকে
মানে একঠাট্টা করতে শিখছে। বিশেষ করে বিরোধী দলের যে কিছু বিধায়ক আছে তারা বিশেষ করে সুদীপ রায় বর্মা থেকে শুরু করে, গোপাল রায় থেকে শুরু করে, জিতেন্দ্র চৌধুরী মহোদয় থেকে শুরু করে তারা কিন্তু মানে সরকার পক্ষকে কোয়েশ্চেন করতে শিখেছে যে কেন সে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কেন সে প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। এটা কিন্তু জনগণের কোয়েশ্চেন, এটা বেকার চাকরিজীবীদের কোয়েশ্চেন। এখানে কেন্দ্রীয় সরকারের যে ভয়াবহ বন্যা, সেই বন্যার প্যাকেজ কেন এখনও সবার হাতে পৌঁছেনি? কৃষক চাষিরা কি সঠিক উপায়ে সঠিক মানে অর্থ পেয়েছে? বেকার ইস্যু তো থাকবে। তারা গত অধিবেশনের চলমান বিধানসভা অধিবেশনে কংগ্রেস সিপিএম বিধায়করাও সুর চড়াবেন। বিরোধী বিধায়কের বক্তব্য, রাজ্যে মেলা খেলার আয়োজনে সরকার চলছে, কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। পর্যটন উৎসব বলে ত্রিপুরা যে পর্যটন উৎসব বা ট্যুরিজম উৎসবটা গেল, সে কোটি কোটি টাকা কোথায় থেকে গেছে? এগুলো জনগণের টাকা। কেন সেই টাকাটি দিয়ে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি? কেন সেই টাকাটি দিয়ে বেকারদের জন্য কিন্তু ব্যবস্থা করেনি? বেকার হাহাকার করছে, নিয়োগের ব্যবস্থা নেই, শূন্যপদের সংখ্যা বেড়েই যাচ্ছে, স্কুলে শিক্ষক সংকট, কলেজে অধ্যাপক সংকট, কলেজে অধ্যাপকের জন্য কলেজে ঠিকমতো ক্লাস করানো সম্ভব হচ্ছে না, অতিথি অধ্যাপকদের কোনো মতো কলেজগুলো চলছে। এমনকি 16 থেকে 17টা তোমাদের কলেজে রেগুলার যে প্রিন্সিপাল নেই। এডিসি 200 থেকে 300টা এমন স্কুল আছে যে স্কুলে 1জন থেকে 2জন শিক্ষক দিয়ে স্কুলগুলো চলছে। কেন শিক্ষক নিয়োগের যে প্রসেসটা এটা খুব শীঘ্র কেন কমপ্লিট করা হচ্ছে না, সেই বিষয়ে কিন্তু কোশ্চেন থাকবে। কারণ শিক্ষা ব্যবস্থা কিন্তু মারাত্মক একটা বর্তমানে আঘাত কিন্তু চলে এসেছে। অর্থাৎ বিরোধীরা এইসব বিষয়গুলি তুলে ধরবেন বলে ইঙ্গিতবদ্ধ বক্তব্য করেন সংবাদ প্রতিনিধিকে। এবং বর্তমানে যে বিধানসভা অধিবেশনে যে পক্ষ বা বিপক্ষ গোষ্ঠী, দুটাই গোষ্ঠীই বর্তমানে স্ট্রং। আমাদের মেইন যে দাবি, আমাদের যে মেইন যে বর্তমানে মোটিভ, ত্রিপুরার যে যতগুলো শূন্যপদ আছে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য, যে শূন্যপদগুলি বর্তমানে খালি পড়ে আছে, সেই শূন্যপদগুলি অতি সত্বর যাতে পূরণ করা হয়, যাতে ত্রিপুরার বেকারদের মাঝে একটা খুশির বাতাস বয়। গত 7 বছরে ত্রিপুরার 99% বেকারই মুখ খুলে একটু হাসতে পারেনি, মুখ খুলে একটু চলতে পারেনি। তারপর এক একটা নিয়োগ প্রক্রিয়া 4 থেকে 5 বছর লেগে যাচ্ছে। 1000 পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া বর্তমান সময়ে এখনও শেষ হচ্ছে না। আমার 916 জনের বিজ্ঞাপন আসবে। তাহলে বয়সের একটা ব্যাপার আছে, কারণ বয়সটাও কিন্তু এরকম একটা পজিশনে, যারা 1000 কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করেছে তার থেকে 99% কিন্তু 916 জন পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না, কারণ সবাই বয়সটা কিন্তু পার হয়ে যাবে। তাই বয়সটা একটা রিল্যাক্সেশন দেওয়ারও সবাই একটা দাবি উঠে আসছে। তাছাড়া জেআইবিটি গ্রুপ ডি চাকরি অফারগুলো বিলিবিশে একটা দাবি উঠে আছে। স্পেশাল এক্সিকিউটিভ এটা কেন এটা সুরাহাটা হচ্ছে না, সেই বিষয়ে কিন্তু বিধানসভায় একটা হট্টগোল হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। কারণ এইগুলো একদম কারেন্ট ইস্যু, একদম জেনুইন ইস্যু। ইস্যুগুলি কিন্তু বিধানসভায় এবার অধিবেশনে স্থান পাবে। আমরা সরকার পক্ষের কাছে আমরা অনেকটা পজিটিভ নিয়ে আসি। সরকার একটা পজিটিভ ওয়েতে বর্তমানে চলছে, এবং বিরোধী দলের কাছেও আমাদের একটা পজিটিভ একটা দাবি থাকবে যে একটা সংবিধান বা একটা দেশ যদি চলতে গেলে বিরোধীরা যতক্ষণ না স্ট্রং হবে তখন কিন্তু সরকার খুব ভালো কাজ করবে আমরা মেনে নিতে পারি না। কারণ বর্তমান সময়ে বিরোধীরা আস্তে আস্তে কিছু স্ট্রং হওয়ার চেষ্টা করতে হবে। বিধানসভা ভবনটা ঘুমিয়ে কাটানোর জন্য নয়, বিধানসভা ভবনে পাঠানো হয়েছে জনসাধারণের উন্নয়নের জন্য। এক একজন বিধায়ককে জনসাধারণরা বুট দিয়ে, নিজের শ্রম দিয়ে বিধানসভায় পাঠিয়েছে, যাতে উত্তর এলাকা বা এলাকার বেকার ভাই বোনদের কথা যাতে চিন্তা করে, ত্রিপুরার কথা যাতে চিন্তা করে, শুধু মাসে মাইনে পেনশনটা বা মাইনে নিলে যাতে না হয়, বিধানসভা ঘুমিয়ে যেতে না বা অশ্লীল ভিডিও দেখে যাতে সময় নষ্ট না করায়, যাতে বেকারদের জন্য যাতে মানে কিছুটা প্রশ্ন করা হয়, কিছুটা উত্তর পাওয়া যায়, যাতে বেকারও মানে বলতে পারে যে সরকার চিন্তা করছে, সরকার চিন্তা ভাবনা করছে, এবং সঠিক সময়ে সরকার সব স্টেপ নেবে এবং যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলি পালন করবে। আমরা ওয়েট করব 10 জানুয়ারির জন্য। 10 জানুয়ারির দিন কী হচ্ছে, মিনিমাম 3 থেকে 4 দিনে সেই বিধানসভা অধিবেশন বসবে। কী মানে উঠে আসছে সেই বিধানসভা অধিবেশনে, বিরোধীরা কতটুকু শক্তিশালী হয়ে সেই বিধানসভা অধিবেশনে একসাথে নামবে, এবং সরকার আরও কী সিদ্ধান্ত নিচ্ছে। কিছু সিদ্ধান্ত যেগুলো তো বোঝা যাচ্ছে, নতুন কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বিধানসভা অধিবেশনে ঠিক আগেই মন্ত্রিসভা সিদ্ধান্তের মাধ্যমে, এবং অনিয়মিত কর্মচারী ইস্যুটা যত বিধানসভা অধিবেশনে থাকবে, ফিক্সড পে ইস্যুটা থাকবে, এবং সর্বশিক্ষা, বিশেষ করে সর্বশিক্ষা শিক্ষক কর্মচারী যে বর্তমানে সুপ্রিম কোর্টে তাদেরকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে, কেন সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণ করা হচ্ছে না, কেন সে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলি তো অবশ্যই থাকবে। সবগুলি নিয়েই আমরা অনেক এক্সাইটেডভাবে ওয়েট করছি এবারের বিধানসভা অধিবেশনের জন্য। এটা একটা গড গিফট হতে পারে মেবি, আমরা যতটুকু আশ্বাস পাচ্ছি বা যতটুকু আমরা বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।